ক্লাস 12 এর আজকে আমরা একটা নতুন বিষয় সম্পর্কে আলোচনা করব প্রবাহ তড়িতের। তো প্রবাহ তড়িতের আমরা প্রথম যেটা আমাদের আলোচনার বিষয়, কোনো ধাতব পরিবাহীর মধ্যে তড়িতাধান যে গতি লাভ করে সেই নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা জানি ধাতব পরিবাহীর মধ্যে তার যে পরমাণুগুলি ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে। তো ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করার ফলে প্রত্যেকটা পরমাণুর যে যোজ্যতা ইলেকট্রন সেগুলো এতটাই কাছাকাছি অবস্থান করে যে একটা পরমাণুর যে যোজক ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন সেটা কিন্তু ওই পরমাণুর মধ্যে আবদ্ধ থাকতে পারে না। ঠিক আছে, কারণটা কি? কারণ পরমাণুগুলি খুবই ঘনভাবে সন্নিবিষ্ট থাকে। তো তারা কি করে, ধাতব পদার্থের যে আমাদের ক্রিস্টাল ধাতব কেলাস যদি বলি, তার যে আমাদের ল্যাটিস, ধনাত্মক ল্যাটিস, ইলেকট্রোপজিটিভ হয় ধাতব পদার্থ। তো ধনাত্মক ল্যাটিসের মধ্যে ওর ভেতর যে ইলেকট্রনগুলো আছে, যোজক ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। তো এই ইলেকট্রনের গতি প্রধানত ঘটে তাদের হচ্ছে তাপ শক্তির জন্য বা থার্মাল এনার্জির জন্য। তো এবং এই থার্মাল এনার্জির জন্য যে গতিশক্তি বা গতিবেগ অর্জন করে তাকে বলা হচ্ছে থার্মাল ভেলোসিটি বা হচ্ছে তাপীয় বেগ। তো ইলেকট্রনগুলোর কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, এলোমেলোভাবে ধাতব পদার্থের মধ্যে বা ধনাত্মক যে ল্যাটিস তার মধ্যে, পজিটিভ ল্যাটিসের মধ্যে বিভিন্ন ডিরেকশানে এলোমেলোভাবে ঘুরে বেড়ায়। কিছু ইলেকট্রন দেখা গেল বাঁ দিক থেকে ডান দিকে গেল, ঠিক ততগুলো ইলেকট্রন গতিশীল হবে আবার ডান দিক থেকে বাঁ দিকে। তার ফলে ধাতব পদার্থের মধ্যে ইলেকট্রনগুলো গতিশীল হলেও এদের মধ্যে কোনো বিপরীত প্রবাহ ঘটে না। তো যখন আমরা বাইরে থেকে কোনো বিভব পার্থক্য দিচ্ছি না, তার মধ্যে ভাবার দরকার নেই যে তাদের মধ্যে যে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে, যাদের আমরা বলি হচ্ছে মুক্ত ইলেকট্রন বা হচ্ছে ফ্রি ইলেকট্রন। তো ফ্রি ইলেকট্রনগুলো কী হয়, ওর ভিতরে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাঁ দিকে এই ফ্রিলি মুভেবল যে ইলেকট্রনগুলো সংখ্যা সমান হওয়ার জন্য তাদের মধ্যে নেট কারেন্টটা 0 হয়ে যায়। এবার যখন আমরা একটা বাইরে থেকে বিভব পার্থক্য প্রয়োগ করব তখন কি হবে, তখন তার ভিতরে একটা বিভব পার্থক্য প্রয়োগ করা মানে একটা নির্দিষ্ট দিকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা। তো সেই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানে যে ডিরেকশান, ইলেকট্রন যেহেতু নেগেটিভলি চার্জড, তো তারা ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশানে মুভ করতে আরম্ভ করবে এবং সেক্ষেত্রেও সেই যে মোশনটা কেমন হবে, সেই ইলেকট্রনগুলোর মোশনটা অনেকটা গ্যাসের ক্ষেত্রে কাইনেটিক থিওরিতে আমরা যে মোশন পড়েছি ক্লাস 11-এ তার মতন, অর্থাৎ তাদের মধ্যে কলিশন হবে বা সংঘাত হবে। ঠিক আছে, তো সংঘাতের ফলে ইলেকট্রনগুলোর যে বেগ, দুটো সংঘাতের মধ্যবর্তী সময় তারা একটা সমবেগে গতিশীল হয়। সেই সমবেগ বা অ্যাভারেজ যে স্পিড পাই সেটাকে বলা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। তো আমাদের এখানে হচ্ছে ড্রিফট ভেলোসিটি বা হচ্ছে এটাকে বাংলায় বলা হচ্ছে অনুপ্রবাহের বেগ। অনুপ্রবাহের বেগ। তো যখন আমরা বাহ্যিক তড়িৎ ক্ষেত্র বা বিভব পার্থক্য প্রয়োগ করেছি, ধরো ইলেকট্রিক ফিল্ডগুলো এদিকে আছে, এদিকে একটা হায়ার পোটেনশিয়াল, এদিকটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই হচ্ছে হায়ার পোটেনশিয়াল, উচ্চ বিভব মানে পজিটিভ, তার অপোজিট দিকে অ্যাপ্লাই করেছে হচ্ছে লোয়ার পোটেনশিয়াল, নিম্ন বিভব নেগেটিভ। তো এই ডিরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড যদি হয়, তো আমরা কি জানি, ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে ইলেকট্রনগুলো গতিশীল হয়। ইলেকট্রনগুলো ইলেকট্রিক ফিল্ডের বিপরীত ডিরেকশনে গতিশীল হতে শুরু করে কোনো পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে। ধরো এটা যদি একটা পরিবাহী মনে করি, তো তার প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যদি এদিকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, তার অপোজিট ডিরেকশনে এর ভেতরে ইলেকট্রনগুলো মুভ করতে আরম্ভ করে এবং তাদের মধ্যে সিমিলার কাইনেটিক থিওরিতে যে গ্যাসের ক্ষেত্রে পড়েছি, আমি এখানে একটা কথা ইউজ করলাম থার্মাল এনার্জি, কারণ যদি গ্যাস অণুর ক্ষেত্রেও যে গতিশক্তি সেটা হলো তাপ শক্তি। এখানে থার্মাল এনার্জি যদি বলি, থার্মাল
এনার্জি অফ ইলেকট্রন হাফ এমভি স্কয়ার যদি বলি, প্রত্যেকটি ইলেকট্রনের ক্ষেত্রে আমরা পড়েছিলাম, ওখানে পড়েছিলাম 3/2 kT। আমাদের কাইনেটিক থিওরিতে এটা আমরা কম্পেয়ার করতে পারি ম্যাক্সিমাম তারা কত থার্মাল স্পিড বা ভেলোসিটি নিয়ে পেতে পারে। হ্যাঁ, ইলেকট্রনের যে ম্যাক্সিমাম তারা হচ্ছে 3 kT/m, মানে কি এটাকে বলা হয় বোলজম্যান কনস্ট্যান্ট। তোমরা মান জানো 1.38 into 10 to the power -23 মানে হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট বাই অ্যাভোগাড্রো নাম্বার, আর এটা হচ্ছে মাস অফ ইলেকট্রন। তার মানে যখন আমরা পোটেনশিয়াল ডিফারেন্স দিচ্ছি না, বাইরে থেকে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করা হবে না, তখন কিন্তু পরিবাহীর মধ্যে ইলেকট্রিক ফিল্ড নির্দিষ্ট দিকে নেই। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে, ডান দিক থেকে বাঁ দিকে ভ্যালেন্স ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনগুলো মুভ করবে, তাদের সংখ্যা সমান হওয়ার কারণে নেট কারেন্ট 0 হয় উইদাউট এনি electric field, external electric field, without any external electric field or potential difference, net current হচ্ছে আমাদের হচ্ছে 0। তাহলে এটা মনে রাখতে হবে, যখন V 0 তো নেট কারেন্ট 0 হচ্ছে। তাহলে কেন 0 হচ্ছে? কারণ ইলেকট্রনগুলো সমান সংখ্যক ইলেকট্রন এদিকে যাচ্ছে, সমান যাচ্ছে এদিকে। সেটা হচ্ছে তাদের থার্মাল এনার্জির জন্য সেই যে ভেলোসিটিটা, যে ইলেকট্রনগুলো যে স্পিডে যায়, এই ভিটাকে বলা হয় থার্মাল ভেলোসিটি। এবার যখন আমরা একটা এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করছি, তখন কিন্তু ইলেকট্রনগুলো মুভ করছে সবসময় ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে। তার ফলে তাদের মধ্যে কলিশন হয়, এবং দুটো কলিশনের মধ্যে যদি ধরি এখানে একটা কলিশন হচ্ছে C1, অ্যানাদার কলিশন এখানে হচ্ছে C2, ডিসটেন্সটা কিন্তু খুব কম। কেন? ধাতব পদার্থের ক্ষেত্রে পরমাণুগুলি ঘনভাবে থাকে, ক্লোজলি বাউন্ড, তারা ক্লোজলি থাকে। তো এই যে ডিসটেন্সটা উইদাউট এনি কলিশন, এর দুটো কলিশনের মধ্যবর্তী দূরত্ব যদি L ধরি, এবং এই যে যেতে একটা কলিশন থেকে অন্য মানে টাইম যেটা বিটুইন টু কলিশনস, তাহলে সেটা কত হচ্ছে? এটাকে বলা হচ্ছে টাও, এটাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশন টাইম। তো দুটো কলিশনের মধ্যে ইলেকট্রনগুলো যে টাইম স্পেন্ড করবে, সেই টাইমে তারা কিন্তু যে যাচ্ছে যে সময়টা, সেই ডিসটেন্সটা কিন্তু খুব ক্ষুদ্র দূরত্ব। তার মানে এই ডিসটেন্সটা তারা কিন্তু যাচ্ছে কনস্ট্যান্ট স্পিডে, কনস্ট্যান্ট স্পিড। এই যে স্পিড দুটো কলিশনের মধ্যে যে স্পিড নিয়ে যায় উইদাউট এনি কলিশন, একটা কলিশনের পর নেক্সট কলিশন খুব ক্ষুদ্র দূরত্ব, সেটাকে বলা হচ্ছে ড্রিফট ভেলোসিটি বা হচ্ছে অনুপ্রবাহের বেগ, ডিনোটেড বাই VD। তাহলে আমরা কি লিখতে পারি? VD ইকুয়ালস টু ডিসটেন্স বাই টাইম, অ্যাভারেজ টাইম। এটা হচ্ছে আমাদের এফেক্টিভ ডিসটেন্স কত, তার ক্ষেত্রে টাইমটা কত। এবার দেখো, আমরা যখন একটা ইলেকট্রনের উপর এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব, তখন কিন্তু আমরা লিখতে পারি, কি লিখতে পারি? ইলেকট্রিক ফিল্ড ফোর্স দেবে ডিউ টু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, ডিউ টু E, এটা হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। ডিউ টু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ফোর্স কত হবে? একটা ইলেকট্রন ধরি -E into E, F equals to QE, according to ইলেকট্রিক ফিল্ডে যে ফোর্স, সেটা হচ্ছে F equal to মাইনাস ইলেকট্রনের চার্জ -E। তাহলে এখানে অ্যাক্সেলারেশন কত হবে? অ্যাক্সেলারেশন হবে E/m, এমটা হচ্ছে মাস অফ ইলেকট্রন। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো L equals to ইনিশিয়াল স্পিড 0, ইলেকট্রনগুলো ইনিশিয়াল স্পিড 0, ইউটা 0, তাহলে লিখতে পারি 1/2
মাইনাস ই বাই এম ইন্টু টাউ স্কোয়ার, এটাও আমরা লিখতে পারি। তাহলে ভিডি চলে আসছে, এখানে যদি এল বাই টাউ করি তাহলে আসছে হাফ ই টাউ বাই এম বা মাইনাস ই টাউ বাই 2m ইন্টু ই। ওকে, তাহলে দিস ইজ দ্য রিলেশন বিটুইন drift velocity and relaxation time and electric field। কারণ এক্সটার্নাল ফিল্ড স্ট্যাবিলিটি কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, এখানে ইলেকট্রিক ফিল্ডটা যদি ইনক্রিজ করে, ভিডিটা ইনক্রিজ করবে যদি আমরা ভ্যালুটা নিয়ে কাজ করি। এই যে একটা কনস্ট্যান্ট পেলাম ই টাউ বাই 2m, এটাকে বলা হচ্ছে অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম। অ্যাভারেজ টাউ বার দেওয়া যেতে পারে, তো অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম। তো এই যে কনস্ট্যান্টটা পেলাম সেটা হচ্ছে মিউ, মোবিলিটি অফ ইলেকট্রন, ইলেকট্রনের সচলতা। আর একটা রিলেশন পেয়ে গেলাম ভিডি ইকুয়ালস টু মাইনাস মিউ ই। যদি নেগেটিভটাকে নেগলেক্ট করি তাহলে মাইনাসটা থাকবে না, শুধু মড ভ্যালু নিয়ে কাজ করব। এখানে মিউকে আমরা বলছি মোবিলিটি অফ ইলেকট্রন। তাহলে এখানে আমাদের মিউকে কি বলা হচ্ছে, মিউটা হলো মোবিলিটি অফ ইলেকট্রন বা ইলেকট্রনের সচলতা, একে বলা হচ্ছে ইলেকট্রনের সচলতা। ঠিক আছে, তো আমরা ড্রিফট ভেলোসিটি তাহলে আমি আরেকবার বলে দিই, উইদাউট এনি অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড কি হচ্ছে যে ভ্যালেন্স ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনগুলো আছে তারা মুভ করছে ডিউ টু থার্মাল এনার্জি। তার ক্ষেত্রে যে স্পিডটা হচ্ছে তাকে বলা হচ্ছে থার্মাল স্পিড বা থার্মাল ভেলোসিটি। ওকে, তো এখানে কেন নেট কারেন্ট জিরো? কারণ এখানে কি হচ্ছে, যতগুলো ইলেকট্রন বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, সেম নাম্বার অফ ইলেকট্রনস ডান দিক থেকে বাঁ দিকে আসছে, তার ফলে নেট কারেন্টটা জিরো হচ্ছে। এই ডিরেকশনে কারেন্ট, অপোজিট ডিরেকশনে কারেন্টের ভ্যালু জিরো। তো যখন আমরা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি তখন কিন্তু একটা এফেক্টিভ ফোর্স চলে আসছে। এফেক্টিভ ফোর্সের জন্য ইলেকট্রনগুলো অ্যাক্সেলারেশন গেইন করলো। তো দুখানা কলিশনের মধ্যে যদি আমরা মনে করি দুটো ভাবে আমরা করতে পারি, তারা যে ডিসটেন্স গেল সেই ডিসটেন্সে যে সময় লাগে তাকে বলা হচ্ছে রিল্যাক্সেশন টাইম বা হচ্ছে বিনোদন কাল বা হচ্ছে বাংলা লিখে দিই স্লথন কাল। স্লথন তালবসায় দন্তন্য স্লথন কাল বা বিনোদন কাল, এই সময়টা তারা কিন্তু কলিশন করছে না। আর একটা পয়েন্ট অফ ভিউ থেকে ভাবছি কাইনেমেটিক্সের ল অনুসারে AC = ½ স্কয়ার, সেখান থেকে পেয়ে গেলাম একটা রিলেশন VD = μe। মিউকে বলা হচ্ছে মোবিলিটি অফ ইলেকট্রন বা ইলেকট্রনের সচলতা। তো আমরা যেটা পেয়ে গেলাম এখান থেকে, তাহলে দেখো মিউ সমান চলে আসছে VD/E ভ্যালু মড নিয়ে কাজ করছি, মাইনাসটা লিখলাম না। তো মিউ ইকুয়ালস টু হচ্ছে VD/E। তাহলে কি হলো এই ডেফিনিশন? তাহলে কি হলো, যদি E সমান 1 হয় তাহলে মিউ সমান VD। তাহলে বাহ্যিক একক মানের তড়িৎ ক্ষেত্রের জন্য পরিবাহীর মুক্ত ইলেকট্রনের যে বিচলন বেগ তাকেই বলা হয় ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি অফ ইলেকট্রন। এখান থেকে
আমরা যদি মিউ এর ডাইমেনশনটা ক্যালকুলেট করি, আমার স্পিড হচ্ছে LT ইনভার্স 1, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ফোর্স মানে m LT টু দি পাওয়ার -2 বাই হচ্ছে q মানে IT। এখান থেকে তোমরা এটা ক্যালকুলেট করে নিতে পারবে কত আসছে ডাইমেনশন। ইউনিট আমরা ক্যালকুলেট করতে পারি। ইউনিট যদি বলি, SI ইউনিট যদি ক্যালকুলেট করি, SI ইউনিটটা দেখি, তাহলে এখান থেকে আমাদের চলে আসছে, এটা তো হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার সেকেন্ড ইনভার্স বা ইলেকট্রিক ফিল্ড হচ্ছে নিউটন পার কুলম। এটাও ক্যালকুলেট করতে তোমরা পারবে। কুলমকে তোমরা IT লিখে দিয়ে দেখতে পারো বা এরকম করে ফর্মে রাখতে পারো। ঠিক আছে, নিউটন পার কুলম হবে স্যার, নিউটন পার কুলম। তাহলে ওটাকে কম বা ভেঙে দিতে চলো, আফটার ক্যালকুলেশন করে নেবে ডাইমেনশন। Calculate the dimension, you can calculate or you can write the SI unit of mobility. So next, another point of view, আমরা calculate করব mobility of electron. Mobility of electron তো পেয়ে গেছি, Vd equals to mu। Another point of view থেকে calculate করব drift velocity। তো drift velocity হচ্ছে ইলেকট্রনগুলোর বেগ কোনো পরিবাহীর মধ্যে যখন আমরা একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব। তো দেখি, ধরো কোন একটা কন্ডাক্টর আছে, এই ছবিটা আমি আগে করে লিখেছি, এটা ক্রস সেকশন। ক্রস সেকশনটা হচ্ছে প্রস্থচ্ছেদ হলো a, ইলেকট্রনগুলো ভিতর দিয়ে মুভ করছে। ধরে নিচ্ছি ইলেকট্রিক ফিল্ডটা এদিকে আছে, এদিকে হায়ার পোটেনশিয়াল, এদিকে লোয়ার পোটেনশিয়াল। তো আমরা বিষয়টা দেখে নিই। তাহলে দেখো এর ভেতরে ইলেকট্রন ডেনসিটি বা নাম্বার ডেনসিটি, ইলেকট্রনের যদি ধরি ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, কতগুলো ইলেকট্রন আছে পার ইউনিট ভলিউম, নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম ধরলাম স্মল n, নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম ইকুয়ালস টু স্মল n। তো অতএব t সময় t টাইমে কতগুলো ইলেকট্রন পাস করছে, t টাইমে t সময় a প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এই যে ক্রস সেকশনাল এরিয়া কতগুলো ইলেকট্রন পাস করছে এই ক্রস সেকশনের ভিতর দিয়ে, a প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে অতিক্রান্ত ইলেকট্রনের সংখ্যা, এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কতগুলো ইলেকট্রন পাস করছে সংখ্যা সমান। ওকে, তাহলে কতখানি ভলিউম, কত স্পিড নিয়ে যাচ্ছে vd, ডিপ ভেলোসিটি নিয়ে যাচ্ছে। তাহলে vd যদি যায় তাহলে t টাইমের ডিসটেন্স হচ্ছে vd * t, এরিয়া হলে তাহলে এটা হলো ভলিউম আয়তন, তাহলে নাম্বার অফ পার ইউনিট ভলিউম কতগুলো আছে ইলেকট্রন n * n, তাহলে এটা বের হলো t টাইমে a ক্রস সেকশন দিয়ে কতগুলো ইলেকট্রন অতিক্রম করলো তার সংখ্যাটা পেয়ে গেলাম। তাহলে এই ইলেকট্রনগুলোর আধান কত হবে, আধান q তাহলে হবে একটা ইলেকট্রন আধান e, তাহলে vd t a n e, তাহলে i কত হবে, i মানে dq dt, dq dt করলে হচ্ছে vd n e a, তার মানে আমরা vd পেয়ে গেলাম I by n e a, another mathematical expression for drift velocity of electron.
আর একখানা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমরা করে ফেললাম। তো দেখো দুটো ভিডি পেয়েছি, একটা ভিডি ইকুয়ালস টু মিউ ই, একটা পেলাম ভিডি ইকুয়ালস টু আই বাই এন এ। এখানে আমরা আর একটা জিনিস আনছি। তো এই যে কারেন্টটা, এই কারেন্ট ফ্লো করছে কিন্তু সারফেসের ভেতর দিয়ে, খুব ইন্টারেস্টিং। তো এই যদি কন্ডাক্টর হয়, কন্ডাক্টরটা কেমন যদি বলি, ধরো লাইক দিস, জাস্ট এক্সাম্পল, ক্রস সেকশনটা হলো স্কোয়ার। যে কনসেপ্টটা দিতে চাইছি খুব সহজ। এর ভেতর পরমাণু ধরো বললাম এই একটা পরমাণু, প্রত্যেকটা পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো কিন্তু ঘুরছে, তো তাদের আউটার অরবিটগুলো আছে। তো ধরলাম প্রত্যেকটা আউটার অরবিট যেটা, তার ইলেকট্রনের জন্য যে কারেন্ট, তার ডিরেকশন এটা। তার মানে এবার এর ভিতরে তাহলে মনে করি কতগুলো আছে, এরকম 16 খানা পরমাণু আছে। তাহলে আমরা প্রত্যেকটার জন্য যদি কারেন্টের ডিরেকশনটা ক্যালকুলেট করি, দেখো আমি একটা দেখালে তোমরা দুটো তিনটে দেখালে বুঝতে পারবে। তো এটা আমরা বলবো পার্শ্ববর্তীটা কেমন, এদিকে 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 এদিকে। তাহলে দেখো যেগুলো কমন লাইন, ওকে, এটা খুব ভালো করে বুঝতে হবে। যেগুলো কমন লাইন, তাহলে এটা হলো একটা অ্যাটম, এটা টোটাল ক্রিস্টালটা। তো ক্রিস্টালের মধ্যে মনে করছি অ্যাটমগুলো যেহেতু পরপর গায়ে গায়ে লেগে থাকে কোনো সন্নিবিষ্টভাবে, তো যে কোনো অ্যাটমের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে কারেন্টের ডিরেকশনে, আর এটার পাশেরটার ক্ষেত্রে কিন্তু অপোজিট। তাহলে এইখানে কিন্তু নেট কারেন্টগুলো বাদ হয়ে যাচ্ছে। তো মাঝখানে যে কানেক্টিং ওয়ালগুলো, সেগুলো কিন্তু এফেক্টিভ কারেন্টের ক্ষেত্রে বাদ হয়ে গেল। তার মানে কারেন্টটা কোথা দিয়ে যাচ্ছে, কারেন্টটা কোথা দিয়ে যাচ্ছে, এই যে এরিয়াটা ক্রস সেকশন ধরে তার গা দিয়ে বা সারফেস দিয়ে। সেই জন্য এই কারেন্টগুলো কিন্তু সারফেস কারেন্ট, ওকে। তো তার জন্য তাহলে এখানে যেটা কারেন্ট ফ্লো করছে ডিউ টু সারফেস কারেন্ট। তো সারফেস কারেন্ট যদি হয়, তাহলে সারফেস কারেন্ট পার ইউনিট এরিয়া, এই তত্ত্বে ধরো যদি ক্রস সেকশন মনে করি এইভাবে আসছে, জিনিসটা কিন্তু কন্টিনিউয়াস চলছে। অসংখ্য এরকম সামেশন অফ স্কয়ার লুপ কে আমরা অ্যাড করলে একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন পেয়ে যাচ্ছি, কন্টিনিউয়াস স্ট্রাকচার পাচ্ছি। তো তাহলে সারফেস কারেন্ট ডেনসিটি কত, তাহলে সারফেস কারেন্ট ডেনসিটি বা প্রবাহ ঘনত্ব, এটাকে বাংলায় বলা হচ্ছে প্রবাহ ঘনত্ব। এটাকে ডিনোট করা হয় জে দিয়ে, জে ইকুয়ালস টু আই বাই এ। তো এটা ক্যাপিটালেও দিতে পারে, যা খুশি, স্মলে দিলাম, স্মলে দিয়ে উপস্থিত। তাহলে কারেন্ট ডেনসিটি, কেন সারফেস কারেন্ট ডেনসিটি ক্যালকুলেট করলাম আশা করি বোঝাতে পেরেছি। প্রত্যেকটা টমের ক্ষেত্রে যদি এটাকে চারটে যদি ভাবতাম তাহলে ভেতর দিয়ে এইভাবে যাচ্ছে, এটার গেল এইদিকে, এটার গেল এই দিয়ে এইদিকে এসে দিকে ঘুরে গেল, এটার এই এই এই, এটার ক্ষেত্রে এই এই। তাহলে মাঝখানেগুলো দেখো, এগুলো কিন্তু এটা নিচে এটার উপরে, নেটগুলো কিন্তু 0 হয়ে যাচ্ছে। তুমি যত নাম্বার, টোটাল নাম্বার অফ 16, আমি 4টা দেখালাম, আমি 16টা দেখিয়েছি, মানে 1000 lakhs যাই নাম্বার অফ অ্যাটম নাও না কেন, তাহলে কিন্তু কারেন্টগুলো যাবে ডিউ টু সারফেস কারেন্ট। তাহলে মনে রাখতে হবে কি, কোনো একটা কন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্টটা ফ্লো করে কোথা দিয়ে, সারফেস দিয়ে ফ্লো করে, ওকে, সারফেস দিয়ে কারেন্টগুলো ফ্লো করে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এটা কিন্তু আমার ম্যাগনেটিজমে আমাদের খুব কাজে লাগবে। এবং যেখান থেকে আমরা ডাইপোল, ম্যাগনেটিক ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল, ইলেকট্রোস্ট্যাটিকে তোমরা জানো, সিমিলারলি ম্যাগনেটিক ডাইপোলের ক্ষেত্রে কিন্তু এটা এফেক্টিভ। এটা আমাদের শিখে নিতে হবে। তাহলে কারেন্ট ডেনসিটি অর্থাৎ যেটা আমাদের চলে এলো, যে চলে এলো আই বাই এন এ, তাহলে চলে এলো আই বাই এ মানে হচ্ছে ভিডি এন। তো এখানে ভিডিটা ভেক্টর, তাহলে এটাও কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, ওকে। তো এই হচ্ছে আমাদের প্রবাহ ঘনত্ব এবং কেন সারফেস কারেন্ট ডেনসিটি আমরা ক্যালকুলেট করলাম সেটা আমরা বুঝে গেলাম। তো
এরপর চলে আসি, তাহলে আমরা কি শিখলাম? VD equals to EE tau by 2m, VD equals to mu v, similar relation, no doubt, and VD equals to I by NEA, and finally current density J equals to NE VD, current density vector quantity, কেন? কারণ VD টা হলো ভেক্টর, তবে VD equals to আমাদের J by NE বা J equals to VD into NE. তো নেক্সট আমরা ডিউট ভেলোসিটি যে রিলেশনগুলো আমরা পেয়েছি, কি পেয়েছি? VD equals to mu v and VD equals to I by NEA, এগুলো নিয়ে চিন্তা করব। তাহলে VD ফার্স্ট রিলেশন VD equals to mu v জাস্ট স্কেলার ফর্ম and equals to I by N E, ওকে। দুটো ভিডির যে ভ্যালু সেই দুটোকে আমরা ইকুয়াল করে দিলাম, দুটোই ভিডি, তো ভিডি ইকুয়ালস টু মিউ ভি, তো ই ইকুয়ালস টু আই বাই এন ই মিউ, আই বাই এন ই মিউ। তো ইলেকট্রোস্ট্যাটিক বলছি ই ইকুয়ালস টু পোটেনশিয়াল ডিফারেন্স বাই লেন্থ, নেগলেক্টিং নেগেটিভ সাইন, আমরা নেগলেক্ট করলাম নেগেটিভ সাইনটাকে। তাহলে এখানে যদি কন্ডাক্টরের কোন একটা পরিবাহীর দৈর্ঘ্য যদি L, তার পোটেনশিয়াল ডিফারেন্সটাকে যদি ধরি V, potential difference between two ends, higher potential and lower potential, then the potential difference between two ends equal to V and length L, then this can be written as V by L, potential difference by length equals to I by N E mu into A, and then finally VD equals to L by N E mu into A into I, okay. So this is a constant defined as N E mu sigma, conductivity পরিবাহিতা। N E mu another constant, then কি ডিফাইন করা হচ্ছে? কন্ডাক্টিভিটি, তো 1 by conductivity, so this is 1 by sigma L by A into I, 1 by conductivity, ইনভার্স বা অনুন্নককে কি বলে? রোধাঙ্ক, পরিবাহিতার অনুন্নক হচ্ছে রোধাঙ্ক বা রেজিস্টিভিটি, 1 by conductivity equals to rho রেজিস্টিভিটি। জিনিসটা খুব ইজি, মোবিলিটি বেশি হলে, সচলতা বেশি হলে গুড কন্ডাক্টর, কারণ n নাম্বার অফ ইলেকট্রন ডেনসিটি বেশি হলে গুড কন্ডাক্টর, ভালো ভালো ইলেকট্রনগুলো যেতে পারবে, ই কনস্ট্যান্ট, যেটাকে বলা হচ্ছে কন্ডাক্টিভিটি, এন্ড 1 বাই রো দ্যাট ইজ রেজিস্টিভিটি, মানে রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ, ওকে। তো রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ দ্যাট ইজ রো, তো দিস ইজ রো L by A, তোমরা এই সূত্র তোমরা ক্লাস 10 এ এমপি স্ট্যান্ডার্ডে তোমরা সবাই পড়ে এসেছো। আর দিস ইজ রো L by A, এটাকে আমরা ডিনোট করি R, আর রেজিস্ট্যান্স দিয়ে, তো V equals to RI, দিস ইজ ওহমস ল, for metallic conductor or ohmic conductor, this is Ohm's law. তো এইভাবে আমরা শুরু করলাম ধাতব পরিবাহী পরিবহন without any application of external electric field or external potential difference, net current 0, effective current 0, with application
external electric field, net current not equal to 0 due to external electric field. তারপরে কি দেখলাম, ইলেকট্রনগুলো যে কলিশন বা সংঘাত হচ্ছে, সংঘাতগুলোর মধ্যে ইলেকট্রনগুলো কনস্ট্যান্ট স্পিড নিয়ে উইদাউট এনি কলিশন একটা ডিস্টেন্স কভার করছে, যার যে দূরত্ব যেতে সময় লাগছে টাইম, রিল্যাক্সেশন টাইম বা স্লথনকাল, সেখান থেকে পেলাম ইলেকট্রনগুলোর যে অ্যাভারেজ স্পিড, সেটাকে বললাম অনুপ্রবাহের বেগ বা ড্রিফট ভেলোসিটি। আর কি দেখলাম, কাইনেটিক্সের ল অনুসারে Vd equals to E tau by 2m into E capital E, রিলেশন পেলাম equals to Vd equals to mu V। another way আমরা ক্যালকুলেট করলাম, প্রুফ করলাম কি Vd equals to ম্যাথমেটিক্যালি দেখালাম I by NA। দেন শিখলাম সারফেস কারেন্ট কোন জিনিসটা, কেন সারফেস, ভেতরে কারেন্ট নেই, বাইরে আছে, গা দিয়ে আছে কেন। ওকে, আউটার অরবিটাল ইলেকট্রনগুলো ক্লোজলি বাউন্ড, অ্যাটমগুলো ক্লোজলি বাউন্ড হয়ে আছে, তাহলে ভেতরে নেট কারেন্ট আছে, গায়ে গা দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সারফেস কারেন্ট, তো সেখান থেকে সারফেস কারেন্ট ডেনসিটি পেলাম। তো সেখান থেকে নেক্সট কি দেখলাম, Vd equals to mu V and Vd equals to I by NA, দেন প্রুভ করে ফেলাম ওহমস ল। নাও ওহমস ল ইন ভেক্টর ফর্ম। Vector form, Ohm's law. J equals to NeVd. Okay? J equals to NeVd. To calculate করেছি। Again, আর কি জানি, sigma equals to N E mu. Sigma equals to N E mu. Then J equals to, we can write N মানে কত, sigma by mu into Vd. J equals to sigma Vd by mu, Vd by mu written as E. J equals to sigma E. This is the vector form of Ohm's law. Vector form of Ohm's law. Okay, so this is the vector form of Ohm's law. तो vector form में Ohm's law টা কি হলো, J equals to sigma E। তো আমরা ধাতব পরিবাহীর মধ্যে ইলেকট্রনগুলো কিভাবে গতিশীল হয়, বাহ্যিক তড়িৎ ক্ষেত্র না থাকলে কি হয়, থাকলে কি হয়, সেখান থেকে মোবিলিটি বা সচলতা শিখলাম। মোবিলিটি কাকে বলে, কি জিনিস, মোবিলিটির যে কনসেপ্ট এবং অ্যানাদার কনসেপ্ট Vd equals to I by NA, সেখান থেকে প্রুভ করলাম ওহমস ল। এন্ড সারফেস কারেন্ট ডেনসিটি, সারফেস কারেন্ট ডেনসিটি J equals to NeVd অ্যাপ্লাই করে ভেক্টর ফর্ম ক্যালকুলেট করলাম, J equals to sigma into E। So this is defined as vector form of Ohm's law। তো ফার্স্ট পার্ট আমরা কমপ্লিট করলাম, কারেন্ট, ইলেকট্রিসিটি। তো এগুলো খুব ভালো করে সবাই দেখবে, তোমাদের যে টেক্সট বই যেটা পড়ো সেটা দেখে নেবে একটুখানি ফার্স্ট পার্ট। ওকে, নেক্সট ওহমস ল দেখার পর চলে যাই আমরা ফান্ডামেন্টাল, যেগুলো তো আমরা মাধ্যমিক ক্লাস 10 স্ট্যান্ডার্ডে করেছি, সেই জায়গাগুলো ভালো করে দেখে নিতে হবে। সেগুলো তোমরা নিজেরাই পারবে করতে, আশা করি। একটু বলে দিই নেক্সট ওহমস ল। Ohm's law V equals to RI। Okay, तो
for ohmic conductor applied external voltage আমরা অ্যাপ্লাই করব কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা যেটা আমরা অ্যাপ্লাই করছি v এটা ইনক্রিজ করছি তার জন্য এটা ইনক্রিজ করছে ওহমস ল v = i এটাকে আমরা লিখি i = 1/r into v that is y = mx so slope of this curve generally slope tan theta প্রবণতা বা নতি di dv এটা হচ্ছে 1/r তো রেজিস্ট্যান্স r = 1 by slope okay so from graphically we can calculate at any point the value of resistance by calculating slope and take it inverse so 1 by slope or slope inverse can be represented as resistance of the metallic conductor or other conductor so for ohmic conductor the slope is constant okay the slope ta constant ekhane the theta constant at each point or every point theta constant so resistance constant if temperature constant if temperature and other variable length area pressure intensity of light generally if temperature constant for any single conductor কোন নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে যদি টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয় তাহলে রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট থাকবে আমাদের গ্রাফটা স্ট্রেট লাইন আসবে আমরা এখানে স্ট্রেট লাইন ইকুয়েশন পেয়ে গেছি সরলরেখার সমীকরণ মূল বিন্দু ভাবে সরলরেখা তোমরা সবাই জানো বলার কিছু নেই তাও লিখে দিই মূল বিন্দু ভাবে তো এখানে রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট for ohmic conductor for ohmic conductor resistance constant but for semiconductor or other conductor or non-ohmic conductor for semiconductor this graph represents like this and this is defined as cut in voltage CUT-IN voltage for silicon and germanium or for PN diode which is non-ohmic conductor okay non-ohmic conductor গ্রাফটা এরকম দেখতে আসে তোমাদের প্র্যাকটিক্যালে ক্লাস 12 স্ট্যান্ডার্ডে এটা করতে হবে প্র্যাকটিক্যাল তো দিস ইজ কল্ড forward bias forward bias when V is positive গ্রাফটা এরকম তো দেখো এখান থেকে যদি স্লোপ গুলো ক্যালকুলেট করি এই পয়েন্টে যদি স্লোপ নিই this is theta 1 এই পয়েন্টে স্লোপ অ্যাঙ্গেলটা ইনক্রিজ করছে this is theta 2 তাহলে theta 1 less than theta 2 তাহলে থিটাটা ইনক্রিজ করছে so theta is variable তো theta যদি ভেরিয়েবল হয় that is also slope variable স্লোপটাও ভ্যারি করবে that is dynamic resistance পরিবর্তনশীল রোধ তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আর পিএন ডায়োডের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা কিন্তু ভ্যারি করবে সব জায়গায় এই ক্ষেত্রে দেখতেই পাচ্ছি দেখো এই পয়েন্টে যে রেজিস্ট্যান্স খুব ইজিলি কারেন্টটা বেশি তাহলে রোধ এখানে কম থিটা বেশি তাহলে এই ক্ষেত্রে রেজিস্ট্যান্স যা হবে 1/sin θ2 এখানে হবে 1/sin তাহলে যেহেতু তাহলে লিখতে পারি দেখো θ1 less than θ2 sin or tan sorry sin by tan তাহলে tan θ1 less than tan θ2 ওকে থিটা ছোট হলে tan θ ছোট হয় আমরা জানি
तो 1 by tan theta 1 greater than 1 by tan theta 2. तो 1 by tan theta means resistance, that is R1 greater than R2. তো এই পয়েন্টের রেজিস্ট্যান্স যদি R1 বলি, এই পয়েন্টের রেজিস্ট্যান্স যদি R2 হয়, অবশ্যই R1 টা ছোট, কারণ চোখেই দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি আমরা? পরিষ্কার দেখতে পাচ্ছি R1 টা ছোট, কারণ ওখানে কারেন্টটা কম। মানে কারেন্ট কম হলে তো রোধ তো বেশি হবেই। ওকে, তো এইভাবে for non-ohmic conductor we can calculate the variable resistance or dynamic resistance at every point or each point. Okay, so but for ohmic conductor যে কোনো একটা পয়েন্টে ক্যালকুলেট করলে সেটা সব পয়েন্টের রেজিস্ট্যান্সকে ডিফাইন করে। কন্ডিশন কি? ইফ টেম্পারেচার কনস্ট্যান্ট or others variable must be constant for this graphical representation. But in practice or practically যখন আমরা করি, নির্দিষ্ট কন্ডাক্টরের ক্ষেত্রে তার লেন্থ, এরিয়া, আদার্স ভেরিয়েবল এগুলো কনস্ট্যান্টই থাকে। তো সেখানে আমরা শুধু জাস্ট টেম্পারেচারটা নিয়ে চিন্তা করতে হবে। তো না আমরা দেখব ভ্যারিয়েশন অফ রেজিস্ট্যান্স উইথ টেম্পারেচার। উষ্ণতার সাথে কোনো পরিবাহী রোধ কিভাবে পরিবর্তন হয় সেটা আমাদের একটু দেখতে হবে। সেটা আমরা কি করে দেখব? তো ভ্যারিয়েশন অফ রেজিস্ট্যান্স উইথ টেম্পারেচার, টেম্পারেচার যদি ভ্যারি করে তাহলে কিন্তু গ্রাফটা এরকম থাকবে না। আমরা জেনারেলি যখন প্র্যাকটিক্যাল করি ল্যাবে, কোনো নির্দিষ্ট দিনে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। তো কনস্ট্যান্ট থাকলে খুব একটা ভ্যারি করে না। আমাদের তো সারাদিন ধরে ল্যাব করি না, যে সকাল 8টায় শুরু করলাম আমাদের স্ট্যান্ডার্ডে, যে ক্লাস 12 স্ট্যান্ডার্ডে, দিয়ে সন্ধ্যা 8টায় শেষ করলাম। এখন তো আমাদের ল্যাব কোনোদিন করতে হবে না, তাহলে মাথা খারাপ হয়ে যাবে। 2 ঘন্টার ক্লাস, 3 পিরিয়ড, ছেলেপিলেরা তো সব পালিয়ে যায়, না করতে পারলেই ভালো। তারপরে সব শিখতে হবে। তো এটা মনে রাখবো, ohmic কন্ডাক্টরে কি, নন ohmic কন্ডাক্টরে ইন্টারেস্ট রো করতে হবে, শিখতে হবে। তো এবার ভ্যারিয়েশন অফ রেজিস্ট্যান্স অ্যান্ড রেজিস্টিভিটি অলসো ক্যালকুলেট করব। উষ্ণতার সাথে, নেক্সট টপিক, উষ্ণতার সাথে রোধাঙ্ক ও রোধ। প্রথম রোধটাই দেখব, রোধের পরিবর্তন। ভ্যারিয়েশন অফ রেজিস্টিভিটি অ্যান্ড রেজিস্ট্যান্স উইথ টেম্পারেচার। উষ্ণতার সাথে রোধাঙ্ক এবং রোধ কিভাবে চেঞ্জ হয় সেটা আমাদের দেখতে হবে। 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি উষ্ণতায় কোনো কন্ডাক্টরের রেজিস্ট্যান্স, পরিবাহী রোধ R ছিল, and T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় similar as linear expansion coefficient, superficial expansion coefficient and volume expansion coefficient, that is alpha beta gamma, দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো উষ্ণতার সঙ্গে রোধ বাড়তেও পারে, কমতেও পারে। RT less than R0, RT greater than R0. For non-ohmic, that is for ohmic. For ohmic conductor, resistance increase with temperature, and for non-ohmic conductor, resistance decrease with temperature. তো এখান থেকে যেটা চলে আসছে, চেঞ্জ resistance change RT minus R0, temperature change T minus 0, that is T. तो constant coefficient, temperature coefficient और उष्णता गुणांक
और टेम्पारेचर कोएफिशिएंट अल्फा, এটাকে আলফা বলা হয়। that is variation of resistance or rate of change of resistance with temperature per unit initial resistance. And per unit initial resistance, that is 1 by R0 into delta R by delta T. तो কি বললাম, per unit initial resistance, the rate of variation of resistance with temperature. প্রতি একক প্রাথমিক রোধে উষ্ণতার সাপেক্ষে রোধের পরিবর্তনের হার 1 by R0 RT minus R0 into R0T. So RT equals to R0 into 1 plus alpha T. Okay. এটা আমরা RT এক্সপ্রেশনটা লিখে দিতেই পারি, অনেকটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মতন। এটা খুব সিম্পল এক্সপ্রেশন। জেনারেলি আমরা যেটা করব, জেনারেল এক্সপ্রেশন, জেনারেল ওয়েতে যেটা করব, আলফা ইকুয়ালস টু 1 বাই আর ডিফারেনশিয়াল ফর্ম dr dt। এটা আমাদের বেশি কাজে লাগবে। আলফা ইকুয়ালস টু একটা দেখা গেল আর এর এক্সপ্রেশন দিয়েছে, দিয়ে বললো ক্যালকুলেট আলফা। ওকে, সবসময় যে 1 প্লাস আলফা টি এই ফর্মে থাকবে, থার্ড অর্ডার, সেকেন্ড অর্ডার, ফোর্থ অর্ডার যা খুশি দিতে পারে, সেখান থেকে আলফা বার করতে গেলে 1 বাই আর dr dt। ওকে, তো এটা দিয়ে আমরা, তো ফর নন ওহমিক কন্ডাক্টর, এটা ছোট এটা বড়, তার মানে আলফা নেগেটিভ, আলফা নেগেটিভ, এন্ড ফর ওহমিক কন্ডাক্টর আলফা পজিটিভ। ওকে, তো দুই রকম আমরা কন্ডাক্টর দেখলাম। তো দিস ইজ দ্য ভ্যারিয়েশন অফ রেজিস্ট্যান্স উইথ টেম্পারেচার। ফর নিউমেরিক্যাল প্রবলেম এটাই বেশি ইউজ হবে। স্পেশাল কেস when the mathematical expression represented in the problem up to second order or third order, যখন আমাদের থার্ড আর সেকেন্ড থার্ড অর্ডার মানে আলফা টি এরকম দিল, r equals to r0 1 plus alpha t plus beta t square plus gamma t cube like this। এরকম এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করব ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করে। বাট নরমাল ওয়েতে যদি দেয় তাহলে আমরা অ্যাপ্লাই করব কিভাবে, নরমাল rt equal to r0 into 1 plus alpha t in form। Now next, variation of resistivity, রোধাঙ্কে উষ্ণতার সাথে পরিবর্তন। রোধাঙ্কে পরিবর্তন রো উইথ টেম্পারেচার। তো রো ইকুয়ালস টু আর এ বাই এল। ফ্রম ল অফ রেজিস্ট্যান্স, রোধের সূত্র অনুসারে এটা আমরা লিখতে পারি আর এ বাই এল। তো at 0 degree Celsius and T degree Celsius, resistivity rho 0 rho T, resistance R0, this is RT, and area A0, this is AT, and length L0, this is LT। 0 ডিগ্রি এবং টি ডিগ্রিতে আমাদের রোধাঙ্ক, রোধ ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদ এবং দৈর্ঘ্য কত হয় সেগুলো আমরা ধরে নিলাম। তাহলে আমরা লিখতে পারি রো টি ইকুয়ালস টু RT AT বাই LT। RT ইকুয়ালস টু আমরা কি শিখেছি, আর রো 0 কি লিখতে পারি R0 A0 L0। Now at temperature T and temperature 0,
তো RT ইকুয়ালস টু লিখতে পারি R01 প্লাস আলফা টি থার্মাল কোএফিসিয়েন্ট और টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স আলফা। এরিয়াকে লিখতে পারি A01 প্লাস বিটা টি রৈখিক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, আর দৈর্ঘ্যটাকে লিখতে পারি A01 প্লাস অ্যানাদার কনস্ট্যান্ট আলফা ড্যাশ। ওকে, এখানে আলফা ড্যাশটাকে ধরলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আশা করি তোমরা দেখতে পাচ্ছ না, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর বিটা হলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এরিয়াল এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। সুপারফিশিয়াল এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট বা এরিয়াল এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট বিটা। তাহলে দেখো R0 A0 L0 সবগুলো মিলে লড 0 এখান থেকে আসছে। আচ্ছা, এইবার পার্টটা 1 প্লাস আলফা টি ইনটু এটাকে লিখছি 1 প্লাস 2 বিটা 2 আলফা ড্যাশ টি লিখতে পারি। বিটা ইকুয়ালস টু 2 আলফা, বিটা ইকুয়ালস টু 2 আলফা ড্যাশ বাই 1 প্লাস আলফা ড্যাশ। তো ফাইনালি R00 1 প্লাস আলফা ড্যাশ টি আলফা টি, দেখো এটাকে উপরে নিলাম 1 প্লাস 2 আলফা ড্যাশ টি ইনটু 1 প্লাস একবারে মাইনাস করে দিই, তো আমরা বাইনোমিয়াল আমরা শিখে গেছি। হাই নাম্বারগুলোকে নেগলেক্ট করে দিলাম, আলফা বিটা গামা এগুলো খুব স্মল। ওকে, তো এটাকে যদি মাল্টিপ্লাই করি, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি 1 প্লাস আলফা টি, এটা কথা আসছে দেখো যে কস টার্ম আসবে মানে আলফা ড্যাশ স্কয়ার নেগলেক্ট করতে হবে, এটা আসছে 1 মাইনাস 1 প্লাস আলফা ড্যাশ টি। তো বা এটাকেও ভাবতে পারো, এটা যদি স্কয়ার হবে তাহলে একটা পাওয়ার কেটে গিয়ে ওকে, এটাকে আমরা এইভাবেই দেবো। তো এই দুটো আবার মাল্টিপ্লাই করলে ρ0 1 প্লাস আলফা প্লাস আলফা ড্যাশ, আবার নেগলেক্ট করলাম কোনটা আলফা আলফা ড্যাশ মাল্টিপ্লাই, এটা নেগলেক্ট করে দিয়েছি, আলফা ড্যাশ স্কয়ারটা নেগলেক্ট করে দিয়েছি, এগুলো নেগলেক্ট করেছি। আলফা ড্যাশ স্কয়ার স্মল, আলফা আলফা ড্যাশ স্মল। তো ফাইনালি ভ্যারিয়েশন of resistivity with temperature can be represented as this equation rho T. তো ভ্যারিয়েশন অফ টেম্পারেচার can be represented, আমরা এটাকে প্রকাশ করতে পারছি কি করে, rho T equals to rho 0 finally rho T equals to rho 0 into 1 plus bracket alpha plus alpha dash into T. Okay, তো আমাদের নিউমেরিক্যাল প্রবলেম ক্যালকুলেশনে দুটো এক্সপ্রেশন আমাদের কাজে লাগে, RT equal to R01 plus alpha T and rho T equals to second bracket 1 plus alpha dash T. এই জায়গাটা ভালো করে দেখ। তো এই আমরা কারেন্ট ইলেকট্রিসিটির ফার্স্ট কোশ্চেন, আমার ফার্স্ট ভিডিও ভালো করে দেখে নেব। নেক্সট ভিডিওতে আমরা কারেন্ট ইলেকট্রিসিটির পরবর্তী পার্টগুলো আলোচনা করব। তোমাদের যে প্রশ্নগুলো কমেন্টে জানাবে। ওকে, আজকে এ পর্যন্ত করালাম। ভালো